হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আবার জানাচ্ছি এগেইন তোমাদেরকে আবার জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষের জন্য আমার তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দিনটা খুব ভালো কাটাও। সাথে সাথে আমাদের কন্ট্রোভার্সিটাও একটু দেখে নিও না, কারণ আমরা তো নোংরা ভাষায় কন্ট্রোভার্সি করি না, আর কাউকে পার্সোনাল অ্যাটাকও করতে যাই না, তাই না? তো এই কন্ট্রোভার্সিগুলো দেখা যায়, পুজো বালির দিনও এই কন্ট্রোভার্সিগুলো দেখা যায় আমার মনে হয়। আচ্ছা, কেন এই কথাটা বললাম? আচ্ছা, বলছি সব বলছি। আর তোমরা এই দুদিন 3 দিন ধরে শুনছো যে শুধু তিনটা শর্ত, তিনটা শর্ত, তিনটা শর্ত, কিন্তু কোনো পক্ষই ডিসক্লোজ করছে না যে কোন তিনটা শর্ত। যেই তিনটা শর্ত টিনা মানতে চাইলো না। এমন কি ছিল শর্তটার মধ্যে যে টিনা মানতে চাইলো না? এবং শর্তটা এতটাই মানে কি বলবো, ডিভোর্সের থেকে, যে টিনা তো মরিয়া হয়ে উঠেছে ডিভোর্সের জন্য, তাই শর্তটা এত বেশি গুরুত্বপূর্ণ যে টিনা ডিভোর্সটাকে ক্যান্সেল করে দিল আর শর্তটাকে তাও মানতে পারলো না। তখন এতদিন আমরা বুঝিনি, আমিও ভাবছিলাম শর্তটা এমন কি শর্ত যেটা টিনা মানেনি। যেই টিনা শুধুমাত্র চাইছিল যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক, আমি মুক্তি চাই, সেই টিনার ডিভোর্সটার জন্য শর্ত দিয়েছে, সেই টিনাকে ডিভোর্সটার জন্য শর্ত দিয়েছে ফন্দীপ, অথচ শর্তটা মানতে পারলো না টিনা। এমন কি শর্ত ছিল? তো আজকে আমরা শর্তটা জেনে গেছি না। আমার কাল রাতে যে ভিডিওটা ছেড়েছে আমাদের ওইপার বাংলার ভাই, আমি সেই শর্তের কথা বলছি না, তার ভিডিওর কথাও বলছি না। আমি বলছি আমাদের যে সোশ্যাল ওয়ার্কার আছেন, স্যার আছেন, মানে সুদীপ্ত স্যার, উনি একটা ভিডিও ছেড়েছেন এবং ভিডিও ছেড়ে পরিষ্কার করে দিয়েছেন ওই তিনটা শর্ত কি। যেই শর্তগুলো শুনলে পরে তোমাদেরও মাথা মানে গরম হয়ে যাবে, পায়ের নিচে মাটি সরে যাবে। একটা বাবা কিভাবে এই কাজটা করতে পারে, একটা মানুষ, একটা স্বামী, একটা পুরুষ কিভাবে এই শর্তগুলো রাখতে পারে, ভাবলে অবাক হয়ে যাবে। আমরা সত্যি সত্যি বলতাম, ওই মানুষটার মনে না মায়া মমতা নেই, পাষাণ, সরি, ওই মানুষটার মনে মায়া মমতা নেই, শুধু লোভ 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 আর লোভ। হ্যাঁ, সেটাই প্রমাণিত হলো আজকে এই তিনটা শর্ত নিয়ে তো বিশাল বড় একটা কন্ট্রোভার্সি শুরু তো অবশ্যই হবে। তো চলো একটা আলোচনা করা যাক। প্রথম শর্ত, ছেলেটা যখন জন্ম হয়েছিল সেই সময় বাবা এবং মা মিলে টিনা এবং তার হাজবেন্ড মিলে একটা ফিক্সড ডিপোজিট করেছিল, যেখানে দুজনেরই সই লেগেছিল। পোস্ট অফিসে, পরিষ্কার করে শুনে নাও, যেখানে দুজনেরই সই লাগবে যখন ওই ডিপোজিটটা ভাঙবে, মানে ছেলেটার যখন 10 বছর বয়স হবে তখনই ডিপোজিটটা ওটা মানে ভেঙে যাবে এবং দুজনেই তখন সই লাগবে। তো প্রথম শর্ত ছিল যে ওই যে আমি টাকাটা রেখেছিলাম, ফন্দীপ বলে আমি যে টাকাটা রেখেছিলাম, ওই টাকাটাকে ভাঙা হোক, ওইখানে একটা সই করা হোক, ওই টাকাটা আমি তুলে নিতে চাই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, ওই টাকাটা সে তুলে নিতে চেয়েছিল। এটা বাচ্চার ভবিষ্যতের জন্য রেখেছিল না? আচ্ছা, আসছি। দ্বিতীয় এবং সব থেকে বড় শর্ত কি বলতো, যে দিনের পর দিন ওয়াইটিতে আমাদের টিনাকে বিক্রি করেছে, একদম উলঙ্গ করে বিক্রি করেছে, তার চরিত্র বিক্রি করেছে, তার পুরো পরিবারের চরিত্র বিক্রি করেছে, তার ঠাকুমাকে দেহ ব্যবসায়ী, তার ঠাকুমাকে মানব পাচারকারীর সাথে যুক্ত করেছে, যেগুলো আমরা ওয়াইটিতে দেখতেই পাইনি। সেই কথাগুলো বলে মানে এটা তো পরিষ্কার করে উনি বলে দিলেন ইল্লিগাল কথা। এইসব ইল্লিগাল কথা বলে বলে ওই মেয়েটাকে হেনস্থা করেছে। তারপরে টিনা যখন তার উপরে কেস দিয়েছে, এখন ফন্দীপের দাবি টিনা যাতে তার পাতানো দিদির উপর থেকে কেসটা উঠিয়ে নেয়। ভাবতে পারছো দিদি আর ভাইয়ের ভালোবাসাটা? ভাবতে পারছো? আচ্ছা, 3 নম্বর শর্ত, একটা মা যে সন্তানকে এতদিন গর্ভে ধারণ করে, নানা রকমের অসুবিধা সুবিধার মধ্যে দিয়ে বাচ্চাটাকে জন্ম দেয়, 3 বছর নিজের হাতে লালন পালন করে, বাড়ির থেকে যখন বেরিয়ে যায় ছেলেটাকেও দেওয়া হয় না। শর্ত, 3 নম্বর শর্ত, ছেলেটার দিকে তুমি তাকাতে পারবে না, ছেলেটার সাথে তোমরা কথা বলতে পারবে না, ছেলেটার ওপরে তোমার কোনো দাবি থাকবে না। একটা মাকে বলা হচ্ছে যে ছেলের জন্ম দিয়েছে, সেই মাকে বলা হচ্ছে যে তোমার ছেলের প্রতি কোনো অধিকার নেই। ও বুঝতেও পারেনি যে টিনা মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল, কারণ টাকা যাতে এত 9-6 না হয়, টাকার একটু রিলিফ জন্য। ও কিন্তু আরেকটা বিয়ে করার জন্য এত মিউচুয়াল ডিভোর্স চায়নি, ও একটু শান্তিতে থাকতে চেয়েছিল। ও চেয়েছিল ঝুট ঝামেলাটা মিটে যাক, একটু শান্তি চাই। কিন্তু না, ফন্দীপ ওর এই মিউচুয়াল ডিভোর্সটি তাড়াতাড়ি করছে, এটাকে নিজে ওর কমজোরি ভেবে নিয়েছে, টিনার কমজোরি ভেবে নিয়ে টিনাকে প্রেশার ক্রিয়েট করেছে, তুমি এই শর্তগুলো রাজি হয়ে যাও, আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে দিব। বুঝতে পারছো গেমটা কোথায় খেলেছে ফন্দীপ? প্রথম কথা, সন্তানের ভালোর জন্য টাকাটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, তাহলে হঠাৎ করে কেন এই টাকাটা ওঠানো হবে? কিসের জন্য টাকাটা ওঠানো হবে? ও কি বুঝতে পেরেছে যে ছেলেটা ওর কাছে থাকবে না? ও কি জানতে পেরেছিল, আভাস পেয়েছিল যে ছেলেটার কাস্টাডি টিনা পেয়ে যাবে, সেই কারণে ছেলের টাকাটা ওখানটা রাখা যাবে না? আর ছেলেটার জন্য তো টাকা রাখা হয়েছিল, ছেলেটা যখন বড় হবে 10 বছর হবে তখন টাকাটা তো ছেলেই পাবে।
ছেলেই পাবে, তাহলে টাকাটা উঠিয়ে কেন খরচা করা বা ফোনদীপের নিজের নামে রাখা কিসের জন্য? তার মানে এখানে কি কোনো প্ল্যান আছে? ফোনদীপ কি তাহলে অন্য কোনো রাস্তা যেতে যাচ্ছে? ফোনদীপ কি নতুন সংসার বসাতে যাচ্ছে এবং সেখান থেকে কোনো সন্তান হবে, তার প্রতি যে দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলোর জন্য কি কি এই নিজের ছেলের প্রতি যে যত্ন মানে চিন্তাভাবনা ছিল সেটাকে উঠিয়ে নিচ্ছে? কি বলবে ভিউয়ার্স? আজকে কমেন্ট করে জানাবে ফোনদীপ এ করাটা কারণটা কি। আমি তো ডিটেলসে ভিডিও পরে নামাবো। 2 নম্বর শর্ত, এত বড় হয়ে গেল সে দিদি, এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল যে তোমার ওয়াইফকে বিক্রি করলো, যে তোমার ওয়াইফের পুরো পরিবারকে বিক্রি করলো, যে ইললিগাল কথা বললো, বলে তো বেআইনি কথা বলেছিল, সমস্ত কিছু বেআইনি করেছে, সমস্ত বেআইনি কথা বলেছে, বুঝতে পেরেছো? তাকে ক্ষমা করে দেবে, তার উপরে কেসটা উঠিয়ে দেবে, এত বড় শর্ত তুমি রাখতে পারলে ফোনদীপ? এটা আশা করিনি, এটা আশা করিনি। কারণ কি, কিসের জন্য ওই কেসটা উঠাতে বলেছো? কারণ তোমার উপরে প্রেশার ক্রিয়েট করছে কিমা। তাহলে কিমা কেন তোমার উপরে প্রেশার ক্রিয়েট করবে? কি কারণে? কারণ তুমি কি এমন কিছু মণি জহরাত ওর হাতে দিয়ে রেখেছো, বা যে পানভ্রমরা থাকে না যে হাতে দিয়ে রাখা, ওইরকম কিছু কি ওর মধ্যে ওকে দিয়ে রেখেছো যে ওটা নড়াচ্ছে এবং তুমি ছটফট করছো? তার মানে তোমার কোনো সিক্রেট কি ও জানে? না হলে কেন ওর কেসটা টিনা তুলে নেবে? কেন তুলে নেবে? তুমি দেখোনি তো? সত্যি তুমি যদি দেখতে তাহলে তো নাই করতে, তুমি যদি দেখতে পারতে তাহলে তো নাই করতে, তুমি যদি গালিগালাজটা শুনতে তাহলে তো নাই করতে। ইনারা আজকে যে ভিডিওটা ছেড়েছে আমাদের সুদীপ্ত দা আমাদের সোশ্যাল ওয়ার্কার, তিনি কিন্তু আজকের থেকে ভিডিওগুলো ফলো করেনি, জানুয়ারি মাসের 14 তারিখ থেকে ফলো করছে ভিডিওগুলো। জানুয়ারি মাস থেকে আজকে এপ্রিল মাস, 15 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস যাবৎ টিনাকে বিক্রি করে খেয়েছে এই কিমা। তবে থেকে কিন্তু ইনারা সব জেনে গেছেন, মুখ দর্পণে কে কি ভিডিও করেছে, কে কার বিরুদ্ধে ভিডিও করেছে, কতটা নোংরা কথা বলেছে। এনার কিন্তু প্রবলেম নেই যে কন্ট্রোভার্সি করুক, কন্ট্রোভার্সি কেন করবে না? ভিডিওর মধ্যে যা দেখছে তা নিয়ে কন্ট্রোভার্সি করুক, ভিডিওর বাইরে যে কথাগুলো হচ্ছে সেটা নিয়ে কেন কন্ট্রোভার্সি হবে? অবশ্যই ভিডিও বহির্ভূত কথা, আমি বারবার করে চিৎকার করে বলি, ভিডিও বহির্ভূত কথা বলাটা উচিত নয়। ভিডিওতে যা দেখি না সেটা নিয়ে আলোচনা আমরা করব না, ভেতর থেকে কোনো কল রেকর্ডিং কোনো কিছু আমরা ফাঁস করব না। এটা তাহলে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, এটা আইনের আয়তায় চলে আসে। আজকে দাদা প্রমাণ করে দিল কিমা এতদিন ধরে যা কাজ করে এসেছে সেটা সম্পূর্ণ আইনি কাজ, এবং এটা সোশ্যালে বলে দিল দাদা ভাই। এরপরে কিমার উপরে কি হতে চলেছে তার জন্যই কালকের থেকে কিমার কোনো ভিডিও নেই, এবং কিমা ওই বাড়ি থেকে গেথে বসে আছে। এইবার তুমি বাঁচাও। কেন রে বাঁচাবে কেন ফোনদীপ? কারণ কি ফোনদীপ কি তোকে দিয়ে বলিয়েছিল? আজকে যে ফোনদীপের বাড়িতে বসে বসে তুই যে আলাপ আলোচনা করছিস, কি আলাপ আলোচনা করছিস? কেন তোর ভিডিও নেই? কেন তোর কন্ট্রোভার্সি নেই? কেন তোর মুখের এই ভাষা এখন এরকম ভালো নেই? মানে যেই ভালোবাসা তুই টিনাকে কি বলে বরণ করতিস, কেন মুখের ভাষা সেরকম ভালো নেই? কি কারণে? ওপেন এসে তুই সোশ্যাল মিডিয়াতে টিনাকে বলেছিস থাপ্পড় দেবো, ওপেন এসে টিনাকে বলেছিস তোর বাড়ির দিকে তোকে মেরে আসবো। এগুলো বেআইনি কাজ নয়। আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, কাউকে আঘাত করতে নয়। আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, সমালোচনা করতে বসেছি, যেটা ভালো দেখবো সেটা ভালো বলতে বসেছি, যেটা খারাপ দেখবো সেটা খারাপ বলতে বসেছি। কাউকে দুশ্চরিত্রা প্রমাণ করতে এখানে বসিনি, কারোর পরিবারকে নষ্ট পরিবার প্রমাণ করতে এখানে বসিনি। আমি বারবার চিৎকার করে বলেছি, আমরা কন্ট্রোভার্সি করি, সুষ্ঠু কন্ট্রোভার্সি করি, যে কন্ট্রোভার্সিগুলো দেখলে মানুষ মজা পায়, আনন্দ পায়, সেই কন্ট্রোভার্সি করি। এই কিমার কন্ট্রোভার্সি দেখার পর থেকে প্রত্যেকে মানসিক রোগী হওয়া শুরু করে দিয়েছে, অলরেডি মানসিক রোগী হয়ে গেছে। এরকম জাহের মতন কিমা তার কথা দিয়ে ওয়াইটিটাকে নোংরা কাদায় নর্দমায় পরিণত করেছে। আজকে দাদার মুখে শুনে নিলাম যে কিমা যা কাজ করেছে সব বেআইনি কাজ, এর বিরুদ্ধে অনেক দূরে যেতে চলেছে সব কিছু। যাই হোক, 3 নম্বর সব থেকে বড় প্রশ্ন, জন্মটা কে দিয়েছে? সন্তান কি কারো একার দ্বারা আসে? স্বামী স্ত্রীর দুজনের প্রয়োজন হয়। সেখানে বাবার যেরকম অধিকার থাকে সেরকম মার অধিকার থাকে। আজকে দাদা পরিষ্কার করে বলে দিল টিনার কাছে তার বাচ্চা থাকবে। 99.9% বাচ্চা মার কাছেই থাকে। তাহলে এতদিন ফোনদীপ তার বাচ্চাকে জোর করে তার কাছে রেখেছিল, কারণ টিনার মাথার উপরে কেউ ছিল না, টিনা কোনো সৎ বুদ্ধি পাচ্ছিল না, কোনো সৎ রাস্তা পাচ্ছিল না যেখান থেকে বাচ্চাটাকে তার কাছে আনিয়ে আসবে। দাদা প্রমা বলে দিল যে এরকম কোনো সংবিধানে আইন নেই, 7 বছর আগে অবধি বাচ্চাটা তার মার কাছে থাকবে না, মার কাছ থেকে আলাদা থাকবে, এরকম কোনো আইন আমাদের এই সংবিধানে নেই। তার মানে আমরা এটা পরিষ্কার করে বুঝে গেলাম। এই কারণেই ফোনদীপ বলছিল বাচ্চার আশা আমরা করি না। এই ফোনদীপই একদিন বলেছিল বাচ্চার দিকে তাকাবি না। এই ফোনদীপেরই এই পাতানো দিদি বলেছিল বাচ্চার দিকে তাকালে চোখ
উপড়ে নেব, বাচ্চাটাকে বিক্রি করে খাচ্ছিল, বাচ্চাটার ফটো বিক্রি করে খেয়েছে, এই প্রত্যেকটা অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের শাস্তি হওয়া চাই। যারা যারা এই বাচ্চাটার মুখ বিক্রি করেছে, যার বাচ্চাটার ভবিষ্যৎ, এত সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাচ্চাটাকে বিক্রি করে খাওয়ার জন্য, এদের প্রত্যেকের বিরুদ্ধে কেস করা উচিত। আমরা প্রতিটা মুহূর্তে বলে এসেছি বাচ্চাটার ফটো লাগাবে না, বাচ্চাটার ফটো লাগাবে না, বাচ্চাটাকে সুষ্ঠুভাবে সুষ্ঠু মানসিকতায় যেন বেড়ে ওঠে এই পথ তোমরা পথ তৈরি করো, কিন্তু না, কেউ শুনিনি। সবার টাকা দরকার, সবাই টাকা দরকার। আরে বাচ্চা তো অন্যের বাচ্চা, থোড়েই আমার বাচ্চা। অন্যের বাচ্চা মুখ লাগাতে যায় আসে কি? অন্যের বাচ্চাও যে বাচ্চা সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও বোঝেনি। একজন বুড়ি টুনটুনি দিদা তার নিজের নাতনি আছে, তার নিজের নাতনির ফটো কোনোদিনও বিক্রি করতে পারতো না। এই যে টুকিটাকি তার নিজের নাতনি আছে, তাদের মুখ কোনোদিনও বিক্রি করতে পারতো না। যে সুতপাকে গালি দেওয়া হোক, টিনাকে গালি দিতে হোক, ওই বাচ্চার ইনোসেন্ট মুখ, এই কিমার নিজের তো দুটো ছেলে মেয়ে আছে, সেই সন্তানকে ও বিক্রি করতো? যদি এই সন্তানটা এই ছোট বয়সে থাকতো, করতো না। কিন্তু এরা প্রত্যেকে ওই বাচ্চাটার মুখ বিক্রি করেছে, প্রত্যেকটা মানুষ ওই বাচ্চাটাকে ছিঁড়ে খেয়েছে, নোংরার থেকে নোংরা কথা বলে গেছে, কেউ সমালোচনা করেনি। সবাই নিজস্ব ইনকাম করতে এসেছে। যেই ভিউয়ার্সগুলো গালিগালাজ শুনতে ভালোবাসে, যেই ভিউয়ার্সগুলো মিথ্যে কথা শুনতে ভালোবাসে, সেই সব কাজ করে এরা ইনকাম করে গেছে। সত্যি কথা আমাদের মতন কিছু ছোট ক্রিয়েটাররা বলেছে, যার কথা কানে বেশি মানুষের কানে যায় না, বেশি মানুষের কানে পৌঁছায় না। আমাদের চিৎকার করে গলা ফাটিয়েছি আমরা, কিন্তু কয়েকজনের কানেই পৌঁছেছে। আর এই সব বড় মানুষরা মিথ্যে বলে, ভিডিও বহির্ভূত কথা বলে, একের পর এক ষড়যন্ত্র করে ওই মেয়েটাকে অপমান করে, মেয়েটার পুরো পরিবারকে নষ্ট প্রমাণ করে ওয়াইটিতে বিক্রি করে যাচ্ছে, সাথে ওই বাচ্চাটাকে। অথচ বাচ্চার বাবা একটা প্রশ্ন তুলছে না, কেন আমার বাচ্চাটাকে তোমরা বিক্রি করছো? এখানেই বোঝা যায় বাচ্চার বাবা বাচ্চাটাকে ভিউজের জন্য শুধু প্রপ হিসেবে ব্যবহার করেছে। দাদা, আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। জানি আপনারা প্রত্যেকটা মানুষের ভিডিও দেখছেন এবং নখু দর্পণে রাখছেন। আমিও চেষ্টা করব, আমিও চাই আপনারা এই ছোট ছোট ক্রিয়েটারের যারা শুধুমাত্র ভিডিও দেখে কথা বলে, ভিডিও বহির্ভূত কোনো কথা বলে না, তাদের কথাটা শুনুন। তারা নিরপেক্ষভাবে বিচার করে, যার দোষ দেখবে তখন দোষ বলে, যার ভুল দেখবে তখন ভুল বলে। কিন্তু এই সব বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে বসে আছে, তারা শুধুমাত্র মিথ্যে কথাকে রং চং মাখিয়ে ওয়াইটিতে বিক্রি করে। বুঝতে পেরেছেন? তো চলো এই ভিডিও নিয়ে আবার আসবো, এইটাকে ডিটেলসে বলতে আরেকবার আসবো, যদি পারি লাইভে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।